নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আমার চ্যানেলে নিয়মিত দর্শক যারা আছেন তাদেরকে সুপ্রভাত জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি। তো আমি আজকে আপনাদের জন্য যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটিও আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা জানেন, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি অমৃতা সিনহার 58,000 ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। গতকালকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের পাশাপাশি ডিভিশন বেঞ্চও বিচারপতি অমৃতা সিনহার যে প্যানেল প্রকাশের নির্দেশ ছিল তার উপরে যে স্থগিতাদেশ দিয়েছিল সেটি তুলে নিয়েছে। তো এখন আমি এই বিষয়ে আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব ডিটেলসে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবারে আজকে ভিডিওটি শুরু করি এবং এই সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিই। বন্ধুরা, আপনারা দেখছেনই গত 2রা জানুয়ারি থেকে কিন্তু কলকাতা হাইকোর্টে সিবিআই এবং ইডি আধিকারিকেরা 4 ছক্কা খেলতে শুরু করে দিয়েছে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিরাও কিন্তু এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন এবং তারাও কিন্তু উপযুক্ত প্রমাণসহ সমস্ত তথ্য হাতে পাওয়ার পর একের পর এক নতুন নতুন অর্ডার জারি করতে শুরু করেছেন। আপনারা জানেন, বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিনবার 58,000 প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন 23টা ডিপিএসসি ওয়াইজ, অর্থাৎ কিছু মামলাকারী মামলা করেছিল 2014 প্রাইমারি টেটের ওপর। তাদের দাবি ছিল 42,949 যে নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালে, সেই নিয়োগে 42,949 থেকে বেশি শূন্য পদে বেআইনিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ করেছিল বলে দাবি উঠছিল এবং তার জন্যই বিচারপতি অমৃতা সিনহা সেই রকমই কোনো কিছু ইঙ্গিত পেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 58,000 প্যানেল প্রকাশের নির্দেশ দেন। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম 2বার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে অমান্য করলেও তৃতীয়বার কিন্তু ডেডলাইন বেঁধে দিয়েছিলেন এবং আদালত অবমাননা করলে পর্ষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এমনটাও জানিয়েছিলেন। তার ফলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল উনি ভীষণ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চে ছুটে যান এবং তার 2 দিন আগেই ডিভিশন বেঞ্চে গিয়ে ফাইল করে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন এবং বিচারপতি সৌমেন সেন তার উপরে একটি স্থগিতাদেশ দিয়েছিলেন এবং যার ফলে কিন্তু অনেক চাকরি প্রার্থীদের মধ্যেই একটা হতাশা তৈরি হয়েছিল যে যেহেতু প্যানেল প্রকাশ করলে লেটা চুকে যায়, কিন্তু সেখানে কোর্ট যেখানে মানা করছে প্যানেল প্রকাশ করতে, তার মানে হয়তো এখানে অন্য কোনো গল্প রয়েছে। কিন্তু গতকালকে আপনারা দেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে ভালো ব্যাটিং করেছেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে আগামী 10 দিনের মধ্যেই কিন্তু প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন এবং সেখানেও বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের কথা উল্লেখিত হয় এবং তার ঠিক পরবর্তীতে আমরা দেখতে পাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও গতকালকে এই মামলাটি উঠেছিল এবং সেক্ষেত্রেও কিন্তু বিচারপতি সৌমেন সেন সিবিআইয়ের সমস্ত তথ্য প্রমাণাদি হাতে পাওয়ার পরে 58,000 যে প্যানেল প্রকাশের কথা বা নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা, সেই নির্দেশকে তিনি কার্যকর করলেন এবং তিনি যে স্টে অর্ডার দিয়েছিলেন সেই স্টে অর্ডার তিনি তুলে নিলেন। ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পালের কিন্তু বাঁচার আর কোনো পথ রইল না। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল ভীষণ অস্বস্তির মধ্যে পড়ে গেছে এবং পর্ষদের যারা কর্মকর্তা রয়েছেন সকলেই কিন্তু ভীষণ অস্বস্তির মধ্যে পড়তে চলেছেন এবং 58,000 যে প্যানেল বা 58,000 যে ইন সার্ভিস টিচার, 58,000 ইন সার্ভিস টিচারের ভবিষ্যৎ কিন্তু সম্পূর্ণরূপে ঝুলে গেল। কেননা এই যে প্যানেল, এই প্যানেলে কিন্তু অনেক ভালো ছাত্রছাত্রী আছে, অনেকেই নিজের যোগ্যতায় নিজের মেধায় এই 58,000 যে প্যানেল তাতে হয়তো স্থান পেয়েছে, কিন্তু পেলেও যেহেতু এটি দুর্নীতিতে ভরা প্যানেল এবং এর আগে আপনারা দেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিপ্যানেলের একবার অর্ডার করেছিলেন এবং বর্তমানে মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রয়েছে সুপ্রিম কোর্ট ফেরার পরে।
তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু এই প্যানেল সমস্তটাই দুর্নীতিতে ভরা, তাই এই কিন্তু রিপ্যানেল হতেই পারে অথবা প্যানেল ক্যান্সেল হতেই পারে। সেটা কি হবে সেটা কিন্তু বিচারপতিরাই ঠিক করবেন। তবে আমি একটা কথা বলবো, যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছেন, যারা যোগ্য ছিলেন, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের কিন্তু কোনো ভয়ের কারণ নেই। আপনাদের চাকরি অক্ষতই থাকবে। আমি বলছি আপনাদের, আপনারা নিশ্চিন্ত থাকুন। কিন্তু যারা সাদা খাতায় বা অযোগ্যভাবে টাকার বিনিময়ে চাকরিটি কিনে নিয়েছিলেন মানিক কাকুর কাছ থেকে, তাদের কিন্তু চাকরিটা হয়তো আর থাকবে না। দীর্ঘ 7 বছর চাকরি করার পরেও কিন্তু অনেকেই চাকরিচ্যুত হতে চলেছেন এই 2024-এর নতুন বছরে। এই জানুয়ারি মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকেও কিন্তু অনেকগুলো মামলা রয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এবং অমৃতা সিনহার এজলাসে। আজকেও কিন্তু দুপুরের মধ্যেই আমরা অনেকগুলো আপডেট হয়তো পেয়ে যাব। তো আপনারা চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলে আপনাদেরকে আপডেট শেয়ার করে দেব। তো আপনাদের জন্য এখন এটুকুটাই আপডেট রইল। আগামী 10 দিন অর্থাৎ 13 তারিখের মধ্যে কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ। এখন দেখা যাক আগামী 10 দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশ করতে পারে কিনা, তার দিকে কিন্তু তাকিয়ে থাকবে সকলেই। এবং সবথেকে বড় কথা, প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু উভয় সংকটে পড়ে গেল বলা যায়। কেননা একে তো কলকাতা হাইকোর্টের নাছোড়বান্দা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি জেনে তেন প্রকারেণ প্রাথমিক শিক্ষা পর্ষদকে কিন্তু ঘোল খাইয়ে ছেড়ে দেবেন। অপরদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও ডিপিএসসি ওয়াইজ যে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন, তাতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এতক্ষণে ঘুম উড়ে গিয়েছে। এবং 58,000-এর যে প্যানেল, সেটি যদি ডিপিএসসি ওয়াইজ প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে কিন্তু পর্ষদের কর্মকর্তারা খুব তাড়াতাড়ি হয়তো জেলে ঢুকবেন। তারা যে দুর্নীতি করেছে তাতে হয়তো ভারতীয় আইন অনুসারে তারা রক্ষা পাবেন না। তো দেখা যাক। যে পার্থ চট্টোপাধ্যায়কে দেখছেন আপনারা, যে একই দুর্নীতির জালে তিনি কিন্তু প্রায় দীর্ঘ 2 বছর হতে চলল জেলে রয়েছেন। মানিক ভট্টাচার্য, তিনি প্রাক্তন পর্ষদ সভাপতি, তিনিও জেলে রয়েছেন। তো বর্তমান যিনি নবনিযুক্ত চেয়ারম্যান, তিনিও সমস্ত মানিক ভট্টাচার্যের দোষকে ঢাকার চেষ্টা করছেন এবং সব কিছুকে স্বচ্ছ বলে চালানোর চেষ্টা করছেন। তারও জায়গা হয়তো খুব তাড়াতাড়ি মানিক ভট্টাচার্যের পাশেই হতে চলেছে। তো পর্ষদ সভাপতি এখন কি করে, হয়তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, বিচারপতি অনিরুদ্ধ বসু আছেনই, তো হয়তো সেদিকে দ্বারস্থ হতে চলেছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলটিকে ফলো করবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট আপনারা পাওয়ার জন্য। তো চলুন পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার। ধন্যবাদ।